আসসালামু আলাইকুম। ক্লাস 11-12 বাচ্চারা অর্থাৎ এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য আজকে আমরা আইসিটি বইয়ের চ্যাপ্টার 1 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ এই চ্যাপ্টারটি সম্পূর্ণ আলোচনা করব। এই চ্যাপ্টারে যতগুলো গুরুত্বপূর্ণ টপিক আছে আমরা আজকে সেই সবগুলো টপিক আলোচনা করব। তোমরা একটু ধৈর্য সহকারে যদি দেখো তোমরা খুব সহজ একটা সিকিউ কমন পেতে পারো। এছাড়াও ছোট প্রশ্ন এই চ্যাপ্টার থেকে অনেক আসে। তো একটু খেয়াল করো, আজকে আমরা শুরুতেই বিশ্বগ্রাম গ্লোবাল ভিলেজ এই গুরুত্বপূর্ণ টপিকটা শুরু করব। বিশ্বগ্রাম এই টপিকটা থেকে অনেক প্রশ্ন আসে, কেমন? তো বিশ্বগ্রাম কি? তো আমি যদি তোমাকে প্রশ্ন করি তাহলে উত্তর হবে বিশ্বগ্রাম হলো এমন একটা পরিবেশ যেখানে ভিন্ন ভিন্ন অবস্থানে বসবাস করেও একে অপরের সাথে ইলেকট্রনিক মিডিয়ার সাহায্যে যোগাযোগ করতে পারে। তাহলে বিশ্বগ্রাম কি? বিশ্বগ্রাম হচ্ছে এমন একটা পরিবেশ যেখানে ভিন্ন ভিন্ন অবস্থানে বসবাস করেও একে অপরের সাথে কি করতে পারে? যোগাযোগ করতে পারে। তাহলে বিশ্বগ্রাম কি? আবার বলতেছি, মুখস্থ হয়ে যাবে। বিশ্বগ্রাম হচ্ছে এমন একটা পরিবেশ যেখানে ভিন্ন ভিন্ন অবস্থানে বসবাস করেও একে অপরের সাথে কি করতে পারে? যোগাযোগ করতে পারে। কিসের মাধ্যমে? ইলেকট্রনিক মিডিয়ার সাহায্যে। কিসের সাহায্যে? ইলেকট্রনিক মিডিয়ার সাহায্যে। এরপর দেখো, বিশ্বগ্রাম ধারণাটির প্রবক্তা হচ্ছেন মার্শাল ম্যাকলুহান। এই নামটা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বগ্রাম ধারণাটির প্রবক্তা হচ্ছে মার্শাল ম্যাকলুহান। এই মার্শাল ম্যাকলুহান তিনি টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অধ্যাপক ছিলেন। এই মার্শাল ম্যাকলুহান তিনি কি ছিলেন? টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অধ্যাপক ছিলেন। তিনি দুইটা বই লিখছেন। তিনি 1962 সালে দ্য গুটেনবার্গ গ্যালাক্সি এবং 1964 সালে তিনি আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া এই নামে দুইটা বই তিনি লিখছে। তিনি 1962 সালে লিখছে দ্য গুটেনবার্গ গ্যালাক্সি এবং 1964 সালে লিখছে দ্য আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। এই দুইটা বইয়ে তিনি সর্বপ্রথম এই গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম শব্দটা ব্যবহার করেন। তাহলে বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা হচ্ছে মার্শাল ম্যাকলুহান। বিশ্বগ্রাম ধারণার প্রবক্তাকে মার্শাল ম্যাকলুহান। তিনি কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। কি বিষয়ের? ইংরেজি বিষয়ের অধ্যাপক ছিলেন। ঠিক আছে, ইংরেজি বিষয়ের অধ্যাপক ছিলেন। তিনি 1962 সালে দ্য গুটেনবার্গ গ্যালাক্সি এবং 1964 সালে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া নামে দুইটা বইয়ে সর্বপ্রথম এই বিশ্বগ্রাম সম্পর্কে ধারণা দেন। এই বিশ্বগ্রামের উপাদান হচ্ছে 5টা। বিশ্বগ্রামের উপাদান কয়টা? বিশ্বগ্রামের উপাদান হচ্ছে 5টা। কি কি? হার্ডওয়্যার, সফটওয়্যার, ইন্টারনেট, ডেটা এবং হচ্ছে মানুষের সক্ষমতা, ইংরেজিতে বলা হয় ক্যাপাবিলিটি। তাহলে এই 5টা উপাদান সম্পর্কে একটু পড়ি। দেখো, প্রথমটা হচ্ছে হার্ডওয়্যার। প্রথমটা কি? হার্ডওয়্যার। হার্ডওয়্যার কি? বিভিন্ন ইলেকট্রনিক কম্পোনেন্ট যেমন কম্পিউটার ও কম্পিউটারের সাথে সংযুক্ত বিভিন্ন যন্ত্রপাতি, মোবাইল, টেলিফোন, টেলিভিশন, রেডিও, স্যাটেলাইট, এই সবগুলো হচ্ছে হার্ডওয়্যার। তুমি যদি এখন কম্পিউটার কিংবা মোবাইল ফোনে আমাদের এই ক্লাসটা করো তাহলে তোমার সেই মোবাইল ফোন কিংবা পিসিটা হচ্ছে হার্ডওয়্যার। আর তুমি যেই অ্যাপ্লিকেশন তুমি যদি ইউটিউবে দেখো কিংবা তুমি যদি ফেসবুকে দেখো কিংবা তুমি অন্য কোনো মাধ্যমে দেখো তাহলে সেটা হচ্ছে বিভিন্ন সফটওয়্যার। এই হার্ডওয়্যার সমূহ পরিচালনার জন্য কি প্রয়োজন? সফটওয়্যার প্রয়োজন, যেমন অপারেটিং সিস্টেম, ব্রাউজিং সফটওয়্যার, কমিউনিকেটিং সফটওয়্যার, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইত্যাদি ইত্যাদি। এরপর আসো ইন্টারনেট বা কানেক্টিভিটি। এটা খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারনেট বা কানেক্টিভিটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এইটাকে বলা হয় বিশ্বগ্রামের মেরুদণ্ড। কানেক্টিভিটি বা ইন্টারনেটকে বলা হয় বিশ্বগ্রামের মেরুদণ্ড বলা হয়। কেমন? কানেক্টিভিটিকে বলা হয় বিশ্বগ্রামের মেরুদণ্ড। এটা মনে রাখবা। কানেক্টিভিটিকে কি বলা হয়? বিশ্বগ্রামের মেরুদণ্ড। বারবার বলতেছি, তার মানে জিনিসটা গুরুত্বপূর্ণ। তো একটু দেখো, নিরাপদ তথ্য আদান প্রদান করার জন্য নেটওয়ার্ক বা কানেক্টিভিটি প্রয়োজন। এক্ষেত্রে একজন মানুষ পৃথিবীর যেখানেই অবস্থান করুক না কেন ইন্টারনেটের মাধ্যমে সার্বক্ষণিকভাবে সংযুক্ত থেকে তার প্রয়োজনীয় তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে পারছে। এই জন্য কানেক্টিভিটি বা ইন্টারনেটকে বিশ্বগ্রামের মেরুদণ্ড বলা হয়। দেখো, বিশ্বগ্রাম মানে কি? তুমি ভিন্ন ভিন্ন অবস্থানে থেকে একে অপরের সাথে ডেটা আদান প্রদান করবা। তাহলে প্রথমে তোমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে হার্ডওয়্যার। ধরো তুমি আমাকে একটা মেসেজ পাঠাবা, তো তোমার প্রথমে লাগবে একটা মোবাইল ফোন বা অন্য কোনো একটা হার্ডওয়্যার লাগবে। তারপর তুমি আমাকে মেসেজ কিসে পাঠাবা? তুমি আমাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমেল যে কোনোভাবে পাঠাইতে পারো। এই জন্য তোমার প্রয়োজন একটা সফটওয়্যার। তারপর এই হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে, কিন্তু ভাইয়া তোমার কাছে ইন্টারনেট নাই। তাহলে ইন্টারনেট ছাড়া তুমি তোমার মোবাইল ফোন অচল। তোমরা দেখবা যে ইন্টারনেট ছাড়া তোমরা যখন ফোন চালাও কিংবা
কম্পিউটারে থাকো, দেখবা ইন্টারনেট ছাড়া খুবই অসহায় অসহায় লাগে, তাই না? অর্থাৎ ইন্টারনেট হচ্ছে কি করে, একটা ডিভাইসের সাথে অন্য একটা ডিভাইস, একটা ওয়েব সার্ভারের সাথে আরেকটা ওয়েব সার্ভার কি করে, কানেক্ট করে। এই জন্য ইন্টারনেটকে বলা হয় বিশ্বগ্রামের মেরুদণ্ড। এখন তোমার কাছে হার্ডওয়্যার আছে, তোমার কাছে সফটওয়্যার আছে, তোমার কাছে ইন্টারনেট আছে, কিন্তু ভাইয়া তুমি আমারে কি পাঠাবা? তোমার আমারে কিছু পাঠাইতে হবে, সেই জিনিসটাই হচ্ছে ডেটা। ডেটা হচ্ছে তথ্যের মৌলিক উপাদান। তুমি আমাকে যে তথ্য পাঠাবা তার মৌলিক উপাদানই হচ্ছে ডেটা। ডেটা প্রক্রিয়াকরণের মাধ্যমে ইনফরমেশন তৈরি করা হয়। মনে রাখবে, ইনফরমেশন তৈরি করা হয় কিসের প্রসেসিংয়ের মাধ্যমে? ডেটা প্রসেসিংয়ের মাধ্যমে। এখন তোমার কাছে হার্ডওয়্যার আছে, তোমার কাছে সফটওয়্যার আছে, ইন্টারনেট আছে, ডেটা আছে, কিন্তু কিভাবে একটা মেসেজ পাঠাইতে হয় তুমি জানো না। তাহলে গ্লোবাল ভিলেজকে সার্থক করতে গেলে লাস্ট যেটা প্রয়োজন সেটা হচ্ছে ক্যাপাবিলিটি কিংবা মানুষের সক্ষমতা প্রয়োজন। একটু এখান থেকে পড়ে নিবা। তো এই বিশ্বগ্রামের মধ্যে আরও বেশ কিছু টপিক আছে, যেমন হচ্ছে টেলিকনফারেন্সিং। টেলিকনফারেন্সিং কি? বিভিন্ন ভৌগোলিক অবস্থান, এখানে বানানটা একটু কেটে গেছে, আমি বানান ঠিক করে দেই। বিভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থান করে টেলি যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে সভা বা সমাবেশ বা সেমিনার করার প্রক্রিয়াকে টেলিকনফারেন্সিং বলে। অর্থাৎ ভিন্ন ভিন্ন অবস্থানে থাকে, একে অপরের সাথে ধরো অডিও কলের মাধ্যমে যোগাযোগ করাকে টেলিকনফারেন্সিং বলে। আর ভিডিও কনফারেন্সিং কি? যে তুমি ভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থানরত কতিপয় ব্যক্তিবর্গের মধ্যে একই সাথে অডিও ভিডিও স্থানান্তরের মাধ্যমে ভিডিও স্থানান্তরের প্রক্রিয়াকে ভিডিও কনফারেন্সিং বলে। অর্থাৎ টেলিকনফারেন্সিং এর ন্যায় কথোপকথন ছাড়াও এক্ষেত্রে ব্যবহারকারীরা মনিটরে একে অপরকে দেখতে পায়। তুমি যদি বলো এটা একটু সহজ সংজ্ঞা লিখে দিতে, তাহলে আমরা বলতে পারি এরকম যে ভিন্ন ভিন্ন অবস্থানে বসবাস করে একে অপরের সাথে অডিও ও ভিডিও কলের সাহায্যে ডেটা আদান প্রদান করাকে ভিডিও কনফারেন্সিং বলে। তো আমরা চাইলে এই সংজ্ঞাটাও লিখতে পারি, তোমার ইচ্ছা, তুমি চাইলে এই সংজ্ঞাটাও লিখতে পারো। কেমন? এই সংজ্ঞাটা তুমি চাইলে লিখতে পারো, ভিন্ন ভিন্ন অবস্থানে বসবাস করে একে অপরের সাথে অডিও ও ভিডিও কলের সাহায্যে ডেটা আদান প্রদান করাকে ভিডিও কনফারেন্সিং বলে। এরপর আসো ইমেল। ইমেলের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেল। ইমেলের পূর্ণরূপ কি? ইমেলের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেল। খুবই গুরুত্বপূর্ণ, ইমেলের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেল। অর্থাৎ ইমেল হলো ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে কোনো মেসেজ বা বার্তা আদান প্রদানের একটা পদ্ধতি। ইমেল কি? ইমেল হচ্ছে ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে কোনো মেসেজ বা বার্তা আদান প্রদানের পদ্ধতি। এক্ষেত্রে প্রেরক এবং প্রাপকের মাঝে একটা নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে যে কোনো বার্তা, চিঠিপত্র বা গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্ট খুব দ্রুত এবং সহজেই আদান প্রদান করা যায়। এছাড়াও গ্লোবাল ভিলেজের মধ্যে কর্মসংস্থান আছে। এইখানে কর্মসংস্থানের মধ্যে আউটসোর্সিং জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, যে ঘরে বসে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করাকে আউটসোর্সিং বলে। ঠিক আছে? আউটসোর্সিং বলতে মূলত নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান তাদের কাজ নিজেরা না করে তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেওয়াকে বোঝায়। কেমন? আউটসোর্সিং এর সংজ্ঞাটা তোমরা একটু পড়বা। এরপর আসো টেলিমেডিসিন। আমরা হচ্ছে বিভিন্ন অবস্থানে থেকে বিশেষজ্ঞ চিকিৎসক, রোগ নির্ণয় কেন্দ্র, বিশেষায়িত নেটওয়ার্ক প্রভৃতির সমন্বয়ে চিকিৎসা সেবা প্রদান করাকেই আমরা বলি হচ্ছে টেলিমেডিসিন। ঠিক আছে? এই মোটামুটি এইগুলোই হচ্ছে বিশ্বগ্রামের অন্তর্ভুক্ত বিষয়। তোমরা এইগুলো একটু পড়াশোনা করবা, এবং বিশ্বগ্রামটা ইম্পর্টেন্ট, পরীক্ষার হলে আসে। এরপর আসো ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর। ভার্চুয়াল রিয়েলিটি বা হচ্ছে ভিআর। ঠিক আছে? ভার্চুয়াল রিয়েলিটি কি? ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে প্রকৃত অর্থে জিনিসটা বাস্তব না, কিন্তু বাস্তবের ন্যায় চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। তাহলে আমরা বলতে পারি ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে একটা তোমার কল্পনা, ঠিক আছে, যেটা বাস্তব না এবং কিন্তু বাস্তবের মতো অনুভূতি জাগ্রত হয়। তাহলে ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে এমন একটা অবস্থা যেখানে বাস্তবের ন্যায় কি হয়, অনুভূতি জাগ্রত হয়। এইটা হচ্ছে মূলত কম্পিউটার নিয়ন্ত্রিত একটা সিমুলেশন বা মডেলিং এর মাধ্যমে একটা কৃত্রিম ত্রিমাত্রিক পরিবেশ তৈরি করা হয়। কৃত্রিম ত্রিমাত্রিক পরিবেশ তৈরি করা হয় যেখানে বাস্তবের ন্যায় অনুভূতি পাওয়া যায়। তাহলে কম্পিউটার নিয়ন্ত্রিত সিমুলেশন হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এখানে কি কি উপকরণ ব্যবহার করা হয়?
এখানে হেড মাউন্টেড ডিসপ্লে ব্যবহার করা হয়, এখানে হেডরেস্ট ব্যবহার করা হয়, মানে এই হেডসেট, সরি, হ্যাঁ, হেড মাউন্টেড ডিসপ্লে, এটাকে হেডসেটও বলা হয়, যার মাধ্যমে তুমি ত্রিমাত্রিক ভার্চুয়াল দৃশ্য দেখতে পাবা, এবং ডেটা গ্লোবস, যার সাহায্যে তুমি কোনো কিছু ছোঁয়ার স্পর্শ অনুভব করতে পারবা। এবং ভার্চুয়াল রিয়েলিটি থেকে অনেক বেশি কিন্তু সৃজনশীল প্রশ্ন আসতে দেখা যায়। তোমাকে বিভিন্ন প্রশ্ন দিবে যে তুমি একটা বিশেষ পদ্ধতিতে ড্রাইভিং শিখতেছো, কিংবা তুমি একটা বিশেষ পদ্ধতিতে তুমি হচ্ছে কি বলে মহাকাশে ভ্রমণ করছো। তাহলে এই যে বিশেষ যে পদ্ধতি, সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এই ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগটা যদি আমরা একটু খেয়াল করি, যে ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগগুলো কী কী, আমরা ট্রাফিক ব্যবস্থাপনা ও মোটর ড্রাইভিং প্রশিক্ষণে কী করতে পারি, ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করতে পারি। ফ্লাইট সিমুলেশনের মাধ্যমে বিমান পরিচালনা প্রশিক্ষণের জন্য আমরা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করতে পারি। আমরা নভোচারীদের ভার্চুয়াল পরিবেশে মহাকাশ অভিযান পরিচালনা সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করতে পারি। অর্থাৎ তুমি কি করবা, তুমি ধরো যে আমি এটা নিয়ে একটু কথা বলি, স্পেসিফিকভাবে এটা নিয়ে একটু কথা বলি, হ্যাঁ, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। ধরো তোমাকে প্রশ্নে বললো যে তুমি ড্রাইভিং শিখতেছো, তো এমন একটা পরিবেশের মাধ্যমে তুমি ড্রাইভিং শিখতেছো যেখানে আসলে কোনো গাড়ি নাই, কিন্তু তুমি একটা গাড়ি ফিল করতেছো, তুমি একটা রাস্তা দেখতেছো, তুমি ব্রেক দিতে পারবা, তোমার সামনে স্টিয়ারিং আছে, সব কিছু আছে, তুমি একটা গাড়ি চালানোর ফিল পাবা। অর্থাৎ এখানে কিন্তু কোনো তোমার গাড়ির ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। অর্থাৎ কম্পিউটারের সাহায্যে একটা 3D সিমুলেশন তৈরি করে তুমি কি করতেছো, ড্রাইভিং প্রশিক্ষণ করতেছো। এছাড়াও ফ্লাইট সিমুলেশনের মাধ্যমে তুমি কি করতে পারো, বিমান পরিচালনা শিখতে পারো। তারপর এই যে সিমুলেটেড সার্জারির মাধ্যমে নতুন ডাক্তার কিংবা মেডিকেল শিক্ষার্থীর বিভিন্ন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে কি করা যায়, প্রশিক্ষণ প্রদান করা যায়। ধরো যারা মেডিকেল স্টুডেন্ট, কেমন, তো তাদের জন্য তো এত ডেড বডি আনা পসিবল না, তো তুমি কি করতে পারো, এই 3D ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে তুমি কি করতে পারো, একটা সার্জারির যে প্রশিক্ষণ নিতে পারো। এছাড়াও সামরিক বাহিনীতে যুদ্ধ পরিচালনা, অস্ত্র চালনার ক্ষেত্রেও কি করা হয়, ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। এছাড়া এগুলো তোমরা পড়বা। এইটা বিভিন্ন আকর্ষণীয় কম্পিউটার গেম তৈরি করতেও ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। তারপর হচ্ছে দর্শনার্থীদের জন্য ইতিহাস ও ঐতিহ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয় ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে। তারপর আমরা 3D মুভি দেখি, 3D মুভিও ভিআরের একটা উদাহরণ হতে পারে। তো এটার বেশ কিছু নেতিবাচক মানে নেগেটিভ সাইডও আছে, যেমন মানুষজন এই ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে যদি গেমস খেলতে খেলতে অ্যাডিক্টেড হয়ে যায়, তখন তাদের মনুষ্যত্ব লোপ পেতে থাকে, তখন তাদের আগের মতো কি থাকে না, মায়া মমতা কাজ করে না। তোমরা যারা পাবজি ফ্রি ফায়ার খেলে, মানে বলা হয় না যে তারা কি করে, তাদের মধ্যে একটা হিংস্র ভাব চলে আসে। তো তুমি যদি ভিআরের সাহায্যে খেলো, তুমি তখন মোবাইলেই একটা মনে করো অ্যাডিকশনে চলে আসছো, তো মানুষের প্রতি মায়া মমতা কমে যায়। তো যখন তুমি ভিআরের সাহায্যে এরকম গেম খেলবা, তখন তোমার মধ্যে কিন্তু আস্তে আস্তে এই মনুষ্যত্বটা লোপ পাবে। তারপর একে অপরের সাথে কিন্তু যোগাযোগ কমে যাবে, এতে কিন্তু একটা সমাজে অনিশ্চয়তা বিরাজ করবে, কেউ কারো খোঁজ খবর নেবে না। আগে কিন্তু একজন একজনের খোঁজ খবর নিত, কিন্তু এই ভিআর যদি চলে আসে খুব ভালোভাবে, তখন কিন্তু মানুষ মানুষের অত খোঁজ নেবে না। এবং তুমি বেশিরভাগ সময় কল্পনায় কাটাবা। এই বেশিরভাগ সময় কল্পনায় কাটানোর জন্য তুমি বাস্তবের যে ফিলিংস, বাস্তবের যে অনুভূতি, সেই অনুভূতিগুলা তোমার কমে যাবে, তুমি সেই সম্পর্কে উদাসীন হবা। এবং যেহেতু এখানে আমাদের একটা গ্লাস থাকে এবং হচ্ছে সাউন্ড সিস্টেমও থাকে, এতে দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তির কি হতে পারে, ক্ষতি হতে পারে। তো এই ছিল আমাদের ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আলোচনা, এবং এইটা পরীক্ষার প্রশ্ন অনেক আসে, তোমরা এটা খুব ভালোভাবে পড়ে নিবা, কেমন। আচ্ছা, আমাদের পরের টপিকটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা কি? মানব সৃষ্ট যে কোনো যন্ত্র বা ডিভাইসে যে বুদ্ধিমত্তা পাওয়া যায় তাকেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে। মানুষ যে সকল যন্ত্র বা ডিভাইস তৈরি করে সেখানে কিন্তু একটা বুদ্ধিমত্তা থাকে, ওইটাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা। বর্তমান যে ওয়ার্ল্ড, এখানে কিন্তু এআই সবচেয়ে পাওয়ারফুল টুলসের মধ্যে একটা। এবং তোমরা যারা কৃত্রিম বুদ্ধিমত্তা এইটাতে ভালো এক্সপার্ট হতে পারবা, তারা কিন্তু ফিউচার অনেক ভালো কিছু করতে পারবা। সো এই জিনিসটাকে কিন্তু ব্যবহার করতে হবে। এবং যদি আমি ভুল না করি, তাহলে স্টিফেন হকিং সম্ভবত বলছিলেন, এআই উইল বি দ্য লাস্ট ইনভেনশন অফ হিউম্যান বিং। মানব সৃষ্টের সবচেয়ে শেষ বড় আবিষ্কার হবে হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবং এটার জনক হচ্ছে অ্যালান টুরিং। এটা অতটা ইম্পর্টেন্ট না, তিনি টুরিং টেস্টের মাধ্যমে
কোনো যন্ত্রের চিন্তা করার ক্ষমতা আছে কিনা এটা তিনি পরীক্ষা করেন, এটাও ইম্পর্টেন্ট না। একটু মনে রাখবা প্রধানত রোবোটিক্সে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করা হয়। এছাড়াও এক্সপার্ট সিস্টেমও কী করা হয়, তোমার এই কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ্লাই করা হয়, এগুলো পড়বো। বাট এখানে ডেফিনেশনটা ইম্পর্টেন্ট, এই জায়গায় যে ডেফিনেশনটা আছে এই ডেফিনেশনটা ইম্পর্টেন্ট। মানব সৃষ্ট যে কোনো যন্ত্র বা ডিভাইসে যে বুদ্ধিমত্তা পাওয়া যায় তাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। কেমন? এটার পরে চলে আসো রোবোটিক্সটা খুব গুরুত্বপূর্ণ। রোবট সম্পর্কিত বিদ্যাকে রোবোটিক্স বলে। রোবট সম্পর্কিত বিদ্যাকে কি বলে? রোবোটিক্স বলে। রোবোটিক্স হচ্ছে, এখানে স্পেসগুলো আসে নাই, আমি একটু ঠিক করে নিই এটা, দাঁড়াও। আচ্ছা, খেয়াল করো তাহলে রোবোটিক্স কি ভাইয়া? রোবোটিক্স হচ্ছে রোবট সম্পর্কিত বিদ্যা। এই রোবোটিক্সে হলো প্রযুক্তির এমন একটা শাখা যেখানে রোবটের নকশা বা ডিজাইন, গঠন ও কাজ, নিয়ন্ত্রণ ও পরিচালনা প্রভৃতি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। তাহলে রোবোটিক্স আসলে এতটুকু দিয়ে দিবা। রোবট সম্পর্কিত বিদ্যাকে রোবোটিক্স বলে। এখানে রোবট সমূহের নকশা বা ডিজাইন, গঠন, কাজ, নিয়ন্ত্রণ ও পরিচালনা প্রক্রিয়া প্রভৃতি সম্পর্কে আলোচনা করা হয়। এই রোবট শব্দটা আসছে রোবোটা থেকে। কি থেকে আসছে? রোবোটা থেকে। রোবোটার অর্থ কি? রোবোটার অর্থ হচ্ছে শ্রমিক। রোবট অর্থ কি? রোবট অর্থ হচ্ছে শ্রমিক। এই রোবট শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন চেকোস্লোভাকিয়া একটা জায়গার নাম। চেকোস্লোভাকিয়ার নাট্যকার কারেল ক্যাপেক, তিনি সর্বপ্রথম এই রোবট শব্দটি ব্যবহার করেন। তো একটা সাধারণ রোবটের নিচের প্রধান উপাদানগুলো থাকে, কি কি থাকে একটু মনে রাখবা। পাওয়ার সিস্টেম থাকে, অ্যাকচুয়েটর থাকে। এই যে অ্যাকচুয়েটর শব্দটা গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়েটর হচ্ছে কি? ওই রোবটের হাত পা নড়াচড়ার জন্য একটা বৈদ্যুতিক মোটরের সমন্বয়, একটা বিশেষ ব্যবস্থাই হচ্ছে এই অ্যাকচুয়েটর। ঠিক আছে? এটাকে তুমি রোবটের হাত পায়ের পেশি বলেও অভিহিত করা হয়। এছাড়াও সেন্সিং আছে, এছাড়াও ম্যানিপুলেশন আছে, তোমরা এগুলো একটু পড়বা। রোবোটিক্সের ব্যবহারটা আমি এখানে তোমাদের জন্য অনেকগুলো লিখে দিছি। রোবোটিক্স সাধারণত ভারী জিনিস উত্তোলনের জন্য প্রথম তৈরি করা হয়। এছাড়াও তুমি দেখো শিল্প কারখানায় পণ্য উৎপাদন, প্যাকেজিং থেকে শুরু করে পরিবহন সহ বিভিন্ন কাজে বর্তমানে রোবট ব্যবহার করা হয়। তারপর যুদ্ধক্ষেত্রে এখন কিন্তু যুদ্ধযান পরিচালনায় রোবট ব্যবহার করা হয়। মানুষ দিয়ে ধরো তুমি যুদ্ধ বিমান পাঠাবা কোনো দেশে, যুদ্ধ বিমান পাঠাইলে ওই প্লেনে যে পাইলট থাকে তারও মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু তুমি যদি ভাইয়া রোবট পাঠাও, কারণ রোবট মারা গেলে কিন্তু তোমার মানুষ মারা যাওয়ার মতো ক্ষতি হবে না। তো এইখানে কিন্তু রোবট ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে সার্জারি কাজে রোবট ব্যবহার করা হয়। তারপর তুমি এটা মনে রাখবা, বিভিন্ন মহাকাশ গবেষণা অভিযান পরিচালনায় মানুষ পাঠাইলে কিন্তু তুমি বেশি দিন মানুষ রাখতে পারো না, কিন্তু ভালো একটা ব্যাটারি সিস্টেম রোবট যদি পাঠাও তাহলে সেটা কিন্তু অনেক বেশি দিন কি করতে পারবে, মহাকাশে সার্ভাইভ করতে পারবে। তারপর বোমা নিষ্ক্রিয়করণ, ভূমি মাইন শনাক্তকরণ এবং ঝুঁকিপূর্ণ মিলিটারি অভিযান সমূহ সামরিক কাজে তোমার কি করা হয়, রোবট ব্যবহার করা হয়। তারপর সমুদ্রের তলদেশে অভিযানের জন্য রোবট ব্যবহার করা হয়। নিরাপত্তার কাজে রোবট ব্যবহার করা হয়। এছাড়াও বাসাবাড়িতে কাজের লোকের বিকল্প হিসেবে কফি তৈরি করতে, চা তৈরি করতে, ঘর পরিষ্কার করতেও রোবট ব্যবহার করা হয়। এরপর আসো ক্রায়ো সার্জারি, খুবই গুরুত্বপূর্ণ টপিক। ক্রায়ো সার্জারি কি? ক্রায়ো শব্দের অর্থ হচ্ছে বরফের মতো ঠান্ডা এবং সার্জারি শব্দের অর্থ হচ্ছে হাতের কাজ। ক্রায়ো শব্দের অর্থ হচ্ছে বরফের মতো ঠান্ডা এবং সার্জারি শব্দের অর্থ হচ্ছে হাতের কাজ। তাহলে আমরা ক্রায়ো সার্জারি হচ্ছে একটা চিকিৎসা পদ্ধতি, মনে রাখবা। আইসিটি পরীক্ষায় যদি কোনো চিকিৎসা পদ্ধতি তুমি দেখো উদ্দীপকে, তাহলে তুমি নিঃসন্দেহে বলে দিবা সেটা হচ্ছে ক্রায়ো সার্জারি চিকিৎসা পদ্ধতি। সেটা কি চিকিৎসা পদ্ধতি? ক্রায়ো সার্জারি চিকিৎসা পদ্ধতি। তাহলে আমরা বলবো ক্রায়ো সার্জারি হচ্ছে এমন একটা চিকিৎসা পদ্ধতি যেখানে অত্যন্ত শীতল তাপমাত্রা বা অত্যন্ত নিম্ন তাপমাত্রা প্রয়োগ করে আমাদের দেহের বা ত্বকের রোগাক্রান্ত এবং অস্বাভাবিক টিস্যুকে ধ্বংস করা হয়। তাহলে ক্রায়োসার্জারি হচ্ছে এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি যেখানে অত্যন্ত শীতল তাপমাত্রায় ত্বকের রোগাক্রান্ত এবং অস্বাভাবিক কোষগুলোকে ধ্বংস করা হয়। এবং এই যে কৌশলটা, এই যে চিকিৎসা কৌশল, এটাকে বলা হয় ক্রায়োথেরাপি। এটা কি বলা হয়? এটাকে বলা হয় ক্রায়োথেরাপি। কি বলা হয়? ক্রায়োথেরাপি। তো এই ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? মনে রাখবো এই ক্ষেত্রে শীতল তাপমাত্রা অর্জনের জন্য তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়। তরল নাইট্রোজেনটা ইম্পর্টেন্ট। এছাড়াও অন্যান্য ক্রায়োজেনিক এজেন্ট হিসেবে কার্বন ডাই অক্সাইড, আর্গন, নাইট্রাস অক্সাইড, ডাইফিনাইল ইথার, ইথাইল ক্লোরাইড, আরও অনেক কিছু ব্যবহার করা হয়ে থাকে। এইটা কীভাবে প্রয়োগ করে বা কেন প্রয়োগ করে, ব্যবহারটা কি?
অনেক সময় দেখবা ত্বকে ছোট টিউমার হয়, আঁচিল হয়, গোলাকার ফুসকুড়ি হয়, তারপর ক্যান্সারের ক্ষত হয়, অথবা ত্বকে ছোট ছোট ক্যান্সারের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়। বিভিন্ন ক্যান্সার চিকিৎসা যেমন লিভার, প্রোটেস্ট, বৃক্ক, ফুসফুস, মুখের ক্যান্সার ইত্যাদিতেও ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়। এবং ক্রায়োসার্জারি সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ টার্ম তোমরা মনে রাখবা, ক্রায়োসার্জারির ক্ষেত্রে মনে রাখবা যে বিনা রক্তপাতে ক্রায়োসার্জারি হয়। বিনা রক্তপাতে অপারেশন যদি বলে তাহলে তুমি এটা বুঝে নিবা, সেটা আমাদের আর কিছু না, সেটা হচ্ছে আমাদের ক্রায়ো সার্জারি। বিনা রক্তপাতে যদি চিকিৎসাপাত কিংবা অপারেশন বলে তাহলে বুঝে নিবা সেটা কি, সেটা হচ্ছে আমাদের ক্রায়ো সার্জারি। কেমন, এটা একটু মনে রাখবা, ক্রায়ো সার্জারি খুব গুরুত্বপূর্ণ। এরপর আসো হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ভাইয়া এটা ডেফিনেশনটা খালি একটু পড়ো তোমরা, যারা সায়েন্সে তাদের এটা ভালোভাবে পারার কথা, যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? কোনো জীবদেহের একটা নির্দিষ্ট জিন বহনকারী কোনো কোষকে এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তর করার প্রক্রিয়াকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। কোনো জীবদেহের একটা নির্দিষ্ট জিন বহনকারী কোনো কোষকে এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তর করার প্রক্রিয়াকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। ঠিক আছে, এটা তোমাকে আমি যদি বুঝায় বলি কনসেপ্টটা তোমার জন্য একটু সহজ হবে। এইভাবে যদি বলি, ধরো তোমার কাছে দুইটা ফুল গাছ আছে, তুমি দুইটা ফুল গাছের মধ্যে একটা ফুল গাছে খুব ভালো ফুল হয় আর একটা ফুল গাছে তেমন কোনো ফুল হয় না। তো যে গাছে ভালো ফুল হয় তুমি সেই গাছের ফুলটাকে কি করলা, তার যে জিনটা আছে ওই জিনটাকে যে গাছে কম ফুল হয় সেই গাছে ট্রান্সফার করে দিলা। এরপর কি হবে, দুই গাছেই ভালো ভালো ফুল তৈরি হবে। এই যে প্রসেসটা, একটা জীবদেহ থেকে অন্য নির্দিষ্ট জিন বহনকারী একটা কোষকে অন্য আরেকটা দেহে স্থানান্তর করার যে প্রসেস, এটাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। পল বার্ককে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক বলা হয়। তিনি 1972 সালে প্রথম রিকম্বিনেন্ট ডিএনএ অণু তৈরি করেন। ঠিক আছে, এগুলো অতটা লাগবে না। আচ্ছা, সর্বপ্রথম ট্রান্সজেনিক জীব তৈরি করেন হচ্ছে কারা, এটা যদি একটু পরে পড়তে পারো, হার্বার্ট বয়ার এবং স্ট্যানলি কোহেন। এবং আমাদের দেশে বিখ্যাত একজন বিজ্ঞানী আছে, এখানে স্পেসগুলো সব পড়ে নাই, বিজ্ঞানী আছে ডক্টর মাকসুদুল আলম। ডক্টর মাকসুদুল আলম তিনি তোষা পাটের জেনোম কোড আবিষ্কার করেন। একটু তোমাদেরকে বলে রাখি, যেই প্রাণীটা এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফলে তৈরি হয় সেটাকে বলা হয় ট্রান্সজেনিক জীব। আর প্রথম ট্রান্সজেনিক জীব হলো একটা ভেড়া, একটা কি ভেড়া, যার নাম হচ্ছে ডলি, যার নাম হচ্ছে কি ডলি। প্রথম ট্রান্সজেনিক জীব হচ্ছে একটা ভেড়া যার নাম হচ্ছে কি ডলি। এটা একটু তোমরা মনে রাখতে পারো, যদিও আইসিটিতে এটা লাগবে না, জাস্ট ডেফিনেশনটা লাগবে। হ্যাঁ, তো ব্যবহারটা একটু খেয়াল করো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়। আমি যদি উচ্চ ফলনশীল জাতের শস্য উৎপাদন করতে চাই, চিকিৎসা ক্ষেত্রে ইনসুলিন তৈরি করতে কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং খুব ব্যবহার করা হয়। এছাড়াও হিউম্যান গ্রোথ হরমোন, ভ্যাকসিন ইত্যাদি ক্ষেত্রে আছে। প্রাণীর আকার এবং মাংস উৎপাদন ক্ষেত্রে তোমার এটা ব্যবহার করা হয়। পরিবেশ রক্ষাতেও কি করা হয়, পরিবেশ রক্ষাতেও কিন্তু এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ টপিকগুলো লিস্ট করলে এর মধ্যে একটা হচ্ছে বায়োমেট্রিক্স। তো বায়োমেট্রিক্স টপিকটা গুরুত্বপূর্ণ। এখানে একটু তোমাকে বলে রাখি, বায়ো শব্দের অর্থ হচ্ছে জীবন। বায়ো শব্দের অর্থ হচ্ছে জীবন, বায়ো শব্দের অর্থ কি জীব বা জীবন বলতে পারি। হ্যাঁ, আর ম্যাট্রিক্স শব্দটা আসছে টু মিজার থেকে, কি থেকে, টু মিজার থেকে, যার অর্থ হচ্ছে পরিমাপ করা, যার অর্থ কি পরিমাপ করা। তাহলে আমরা বলতে পারি বায়োমেট্রিক্স সংজ্ঞাটা এভাবে সহজ করে বলতে পারি যে বায়োমেট্রিক্স হলো এমন একটি পদ্ধতি যেখানে বায়োলজিক্যাল ডেটা মাপা ও বিশ্লেষণ করা হয়ে থাকে। তাহলে বায়োমেট্রিক্স হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে বায়োলজিক্যাল ডেটা মাপা ও বিশ্লেষণ করা হয়ে থাকে। এইভাবেও পড়তে পারো, বা তুমি চাইলে এটাকে অন্যভাবেও পড়তে পারো, কোনো সমস্যা নেই। এভাবে পড়তে পারো যে বায়োমেট্রিক্স হলো যে প্রযুক্তির সাহায্যে ব্যক্তির দেহের শারীরিক গঠন এবং বিভিন্ন ধরনের আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কোনো ব্যক্তিকে চিহ্নিত করা হয়। আচ্ছা, এখানে হলোটা থাকবে না, এখানে হলোটা বাদ দিয়ে, তাহলে সুন্দর লাগবে দেখতে ব্যাপারটা। তাহলে বায়োমেট্রিক্স
যে প্রযুক্তির সাহায্যে ব্যক্তির দেহের শারীরিক গঠন এবং বিভিন্ন ধরনের আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কোনো ব্যক্তিকে চিহ্নিত বা শনাক্ত করা যায় তাকে আমরা বলবো বায়োমেট্রিক্স, অথবা আমরা এই সংজ্ঞাটাও বলতে পারি। বায়োমেট্রিক্স দুই ধরনের, একটা হচ্ছে শারীরবৃত্তীয় পদ্ধতি এবং একটা হচ্ছে আচরণগত পদ্ধতি। শারীরবৃত্তীয় পদ্ধতির মধ্যে আছে ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ অ্যান্ড রেটিনা স্ক্যান, ফেস রেকগনিশন, হ্যান্ড জিওমেট্রি, ডিএনএ। এবং আচরণগত পদ্ধতির মধ্যে আছে ভয়েস রেকগনিশন, কি স্ট্রোক ভেরিফিকেশন, সিগনেচার ভেরিফিকেশন। তো এর মধ্যে যে ফিঙ্গারপ্রিন্ট, ফেস রেকগনিশনটা খুব বেশি পরিমাণে আসে। যে ফিঙ্গারপ্রিন্ট আমরা দেখি যে আমাদের মোবাইল ফোনও কিন্তু আমরা লক করার সময় ফিঙ্গারপ্রিন্ট দিই, সিম রেজিস্ট্রেশন করার সময় কিন্তু বায়োমেট্রিক্স পদ্ধতিতে আমরা সিম রেজিস্ট্রেশন করি, ওইখানেও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দেই। এনআইডি কার্ডের সময় ফিঙ্গারপ্রিন্ট দেই, আইরিশ, রেটিনা স্ক্যান, ফেস রেকগনিশন সবগুলাই দেই। অনেক কোম্পানিতে তোমরা দেখবা ঢোকার সময় সিকিউরিটি হিসেবে হাতের ছাপ, এটাকে বলা হয় হ্যান্ড জিওমেট্রি, অথবা ফিঙ্গারপ্রিন্ট থাকে, অথবা তুমি ফেস রেকগনিশন থাকে। তোমাদের অনেকের কলেজেও দেখবা যে ফেস রেকগনিশনের মাধ্যমে কিন্তু কি হইতে পারে, যে হয়তো বা হাজিরা নেয়। সব অনেক কলেজে এই সিস্টেমটা চালু আছে। এগুলো হচ্ছে শারীরবৃত্তীয় পদ্ধতি। আর এটা হচ্ছে আচরণগত বিহেভিয়ারাল প্রসেস, যেমন ভয়েস রেকগনিশন, কি স্ট্রোক, সিগনেচার, এগুলা। তো এই বায়োমেট্রিক্সের সাহায্যে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা হয়। আমি এখানে শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্টটা সম্পর্কে একটু আলোচনা করছি, যে শনাক্তকরণে এটার জন্য খুব কম সময় প্রয়োজন, এইটা খুবই কম খরচের এবং ফলাফলের সূক্ষ্মতা প্রায় শতভাগ, এবং অন্যান্য পদ্ধতির তুলনায় এইটা একটু বেশি সুবিধাজনক, কারণ খরচ কম, সূক্ষ্মতাও বেশি। ঠিক আছে? যদি কোনো কারণে ফিঙ্গারপ্রিন্ট নষ্ট হয়ে যায়, তোমার আঙ্গুলের ফিঙ্গার যে ছাপ আছে, তখন কিন্তু এই প্রসেস আর কার্যকর হবে না। অনেক সময় আঙ্গুলে যদি ময়লা বা ময়লার আস্তরণ লেগে থাকে, তখনও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ঠিক মতো কাজ করতে পারে না, এটা অসুবিধা। এরপর আসো বায়ো ইনফরমেট্রিক্স। এটা সংজ্ঞার জন্য ইম্পর্টেন্ট, এর জন্য ইম্পর্টেন্ট, বড় প্রশ্নের জন্য আসে না, কিন্তু বায়োমেট্রিক্স বড় প্রশ্নের জন্য আসে। যেমন বলবে মিস্টার এক্স অফিসে প্রবেশ করার সময় তিনি মুখমণ্ডল দেখিয়ে প্রবেশ করেন, এবং তিনি যখন বাসায় ফিরেন তার বাসার দরজার সামনে যে সে যখন ফিঙ্গার রাখে বা হচ্ছে আঙ্গুলের ছাপ দেয়, তখন তার বাসার দরজা খুলে যায়। তাহলে উদ্দীপকে মিস্টার এক্সের যে দুইটা প্রসেস আছে, সেই দুইটা প্রসেসের মধ্যে কোনটা বেশি সুবিধাজনক বর্ণনা করো, তখন তুমি বর্ণনা করবা, এরকম প্রশ্ন থাকে। আর বায়ো ইনফরমেটিক্স কি? তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে জৈব তথ্য বিশ্লেষণ করে গবেষণার কাজ সহজ করাই হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। আমরা বলতে পারি বায়ো ইনফরমেটিক্স হচ্ছে জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনায় কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ। ঠিক আছে, এটা তোমরা একটু পড়বা কয়ের জন্য। এরপর আসো ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি, ন্যানো এই শব্দটা গ্রিক শব্দ ন্যানোস থেকে আসছে। গ্রিক শব্দ কোত্থেকে আসছে? ন্যানোস থেকে আসছে, যার অর্থ হচ্ছে ক্ষুদ্র জাদুকরী প্রাণী কিংবা বামন। এটা সংজ্ঞাটা হচ্ছে পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব বস্তুকে এখানে একটা ঠিক করে দেই, ধাতব বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞানকে ন্যানো টেকনোলজি বলে। এবং মনে রাখবা রিচার্ড ফাইনম্যানকে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়। রিচার্ড ফাইনম্যানকে ন্যানো টেকনোলজির জনক বলা হয়, ইম্পর্টেন্ট। হ্যাঁ, রিচার্ড ফাইনম্যানকে ন্যানো টেকনোলজির জনক বলা হয়। আচ্ছা, ন্যানো ব্যাপারটা কি? ন্যানো 1 ন্যানোমিটারে তোমরা মনে রাখবা 10⁻⁹ ন্যানোমিটার, সরি 1 মিটারে সমান সমান হচ্ছে 10⁻⁹, একটু পাওয়ারটা দেই দাঁড়াও। ঠিক আছে, 10⁻⁹ ন্যানোমিটার। অর্থাৎ আমি যদি তোমাকে একটু সহজ করে বলি, কোনো কিছুর 100 কোটি ভাগের 1 ভাগ হলো 1 ন্যানো। তাহলে 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ হচ্ছে 1 ন্যানোমিটার। তাহলে চিন্তা করো জিনিসটা কত ছোট। এই ছোট স্কেলে যে টেকনোলজি সম্পর্কিত, এই ন্যানো স্কেলে যে টেকনোলজি সম্পর্কিত, তাকে বলা হয় ন্যানো টেকনোলজি। আশা করি বুঝতে পারছো। এই ন্যানো প্রযুক্তির ক্ষেত্রে দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে টপ টু বটম। হ্যাঁ, টপ টু বটম হচ্ছে তোমার কোনো জিনিসকে কেটে ছোট করে নির্দিষ্ট আকার দেওয়া, আর বটম টু টপ হচ্ছে ক্ষুদ্র আকারের ছোট জিনিসগুলোকে বড় আকার তৈরি করা। টপ টু বটম মানে বড় থেকে ছোট করবা, বটম টু টপ ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুকে তুমি কি করবা? বড় করবা। একটু মনে রাখবা। এটার ব্যবহারগুলো কোথায় কোথায় হয়? খাদ্য শিল্পে ব্যবহার করা হয়, তারপর হচ্ছে ডায়োড, ন্যানো ট্রানজিস্টর, প্লাজমা ডিভাইস তৈরিতে ব্যবহৃত হয়, স্মার্ট ড্রাগ তৈরিতে ব্যবহার করা হয়। এছাড়াও তুমি পড়তে পারো এখানে
অটোমোবাইল শিল্পে ব্যবহার করা হয়, রোবটের বিভিন্ন যন্ত্রাংশ তৈরিতে ব্যবহার করা হয়, বিভিন্ন খেলাধুলা ও ক্রিয়া সামগ্রী তৈরিতেও এই তোমার হচ্ছে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। এবং ক্রিকেট বল, তোমরা যে ক্রিকেট খেলা দেখো, ওইখানে যে বল, সেই বল স্থায়িত্ব ঠিক রাখার জন্য, বৃদ্ধি করার জন্য কিন্তু ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। এর কিছু অসুবিধা আছে, অসুবিধাগুলো একটু দেখবা, যেটা অত্যন্ত ব্যয়বহুল একটা প্রসেস, এবং এই প্রসেসের ফলে উৎপন্ন যে পণ্য হয় সেগুলো একটু দামি হয়, এবং এটা মানবদেহের জন্য ক্ষতি করে। এবং ন্যানো টেকনোলজি ব্যবহার করে যুদ্ধাস্ত্র তৈরি করা সম্ভব, যা মানব জাতির জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। তো এই ছিল আমাদের এইচএসসি আইসিটি বইয়ের প্রথম চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো। তুমি মোটামুটি এখানে আমি যতগুলো টপিক আলোচনা করছি, এই টপিকগুলো পড়ে তুমি যদি সিকিউ সলভ করো, ইনশাল্লাহ তুমি মোটামুটি গ ঘ কনসেপ্ট তুমি ধরতে পারবা। এছাড়াও ক খ বেশ কিছু প্রশ্ন আমি লিখে দিছি। এছাড়াও তোমরা হ্যাকিং, ফিশিং এই জিনিসগুলোও একটু পড়বা, পাইরেসি বা অন্যান্য যে টপিকগুলো আছে ওই টপিকগুলোও তোমরা পড়বা। তো আমি এখানে পরীক্ষার আগে তোমাদের জন্য যে টপিকগুলো ইম্পর্টেন্ট পড়তেই হবে ওই টপিকগুলো মোটামুটি আলোচনা করছি। আশা করি তোমাদের কোনো বুঝতে সমস্যা হবে না। একটু মুখস্থ চ্যাপ্টার তোমরা একটু মুখস্থ করে নাও। যদি আইসিটিতে কোনো সমস্যা থাকে তাহলে বলবো, আমরা পরবর্তীতে ইনশাল্লাহ দীর্ঘ ক্লাস এবং হচ্ছে ইন ডিটেলস আরও ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই অবধি তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।